আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমি শাওন মোস্তফা। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের সাথে মূলত বাংলাদেশ কুটির শিল্প থেকে যেটা কর্পোরেশন, আমরা যেটাকে বিসিক বলে থাকি, এই বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন থেকে আপনাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো আপনাদের বিগত সালে এসেছিল। যেহেতু আগামীকাল আপনাদের বাংলাদেশ কুটির শিল্প বা বিসিকের নবম এবং দশম গ্রেডের কিছু চাকরির পরীক্ষা রয়েছে, সুতরাং আপনাদের জন্য লেগে যেতে পারে, অর্থাৎ লাগলেও লেগে যেতে পারে একটা দুটো প্রশ্ন কমন। যেহেতু প্রশ্ন রিপিট হয় বারবার, এই জন্য আমি আপনাদের সাথে আজকে জাস্ট 8 থেকে 10টা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কোন লেভেলের প্রশ্ন আসে এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সাথে থাকবেন এবং আপনাদের আগামীকাল পরীক্ষার জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকে আলোচনা করব শিল্পনগরী কর্মকর্তা নিয়োগ পরীক্ষা 2023 সালের। আপনাদের এই পরীক্ষাটা হয়েছিল তারিখ 20 অক্টোবর 2023 সাল এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে সাধারণ জ্ঞানের বেশ কয়েকটা আলোচিত প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদিও সেই সময়ের সেই সাধারণ জ্ঞান এবং এই সময়ের সাধারণ জ্ঞানের মধ্যে বেশ কিছু তফাৎ আছে, তবে একবার বেসিক কিছু প্রশ্ন যেগুলো সচরাচর আপনার পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখি প্রথম প্রশ্ন কী ছিল। বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ খাতে ত্রিপক্ষীয় সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ দেশ কোনগুলো? এখানে একটা জিনিস মনে রাখবেন, জলবিদ্যুতের ক্ষেত্রে সর্বোচ্চ রকমের প্রায়োরিটি দেওয়া হয় পার্শ্ববর্তী দেশগুলোকে। কারণ জলবিদ্যুতের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি সেখানে সাপোর্ট না করে তাহলে কিন্তু হবে না। এই জলবিদ্যুতের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের সাথে সর্বোচ্চ রকমের আমাদের সাথে যদি আমাদের যত শত্রু থাক বা যাই হোক না কেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এখানে একটা বিশাল সম্পর্ক বিদ্যমান আছে। সেহেতু আপনারা রাশিয়া চীন আমাদের এখানে জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে না থাকারই কথা। বাদ দিয়ে দিলাম জাপান, ভারত এটাও আমাদের থেকে দূরে, কারণ জাপান আমাদের থেকে অনেক দূরে। দক্ষিণ কোরিয়া এবং জাপান এরাও আমাদের থেকে অনেক দূরে। শুধু আমাদের কাছে আছে কোন দেশগুলো? ভুটান আছে এবং ভারত আছে। যেহেতু ভুটানের বেশ কিছু এলাকা জুড়ে এবং ভারতের বেশ কিছু এলাকা জুড়ে তিব্বত থেকে শুরু করে ভুটান, নেপাল, ভুটান, ভারত হয়ে বাংলাদেশ হয়ে নদীগুলোর একটা উৎপত্তির ব্যাপার আছে। এই জন্য আমরা ধরে নিতে পারি যে এই নদীর থেকেই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো হয়। সুতরাং দুই দেশের সাথে আমাদের কি আছে? ত্রিপক্ষীয় সহযোগিতা আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। কার সাথে? ভারত এবং ভুটানের সাথে। কিসের জন্য? জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে বাংলাদেশের জলবিদ্যুৎ থেকে এসেছে। মানে এই যে সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম, দুটো প্রশ্ন পড়ে যাবেন। একটা হচ্ছে পদ্মা ব্যারেজ, ঠিক আছে? পদ্মা ব্যারেজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু সবাই পড়ে যাবেন আগামীকালকের জন্য। আর পাশাপাশি পদ্মা ব্যারেজের সাথে সাথে দ্বিতীয় যমুনা সেতু, হ্যাঁ, দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতু, এই দুটো নিয়েও পরীক্ষা প্রশ্ন দিতে পারে। এই দুটো প্রশ্ন পদ্মা ব্যারেজের সাথে পড়ে যাবেন আগামীকালকের জন্য। যেহেতু বেসিকের প্রশ্ন, সেহেতু এই সাম্প্রতিক প্রশ্ন হিসেবে আপনাদের এই প্রশ্নগুলো চলে আসতে পারে। তাহলে পদ্মা ব্যারেজ নিয়ে বিস্তারিত আলোচনাগুলো পড়বেন। আর দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুগুলো নিয়ে আলোচনা করবেন। এগুলো কোথায় হবে এটা নিয়েও আপনারা একটু পরে যাওয়ার চেষ্টা করবেন আগামীকাল পরীক্ষার জন্য। এরপরে প্রশ্ন আসে, যদি বাংলাদেশ তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? এটা তথ্য অধিকার আইন আমরা জানি, আমাদের তথ্যের যে অধিকার, আমাদের ডাটার যে অধিকার, আমাদের পার্সোনাল ইনফরমেশনের যে অধিকার, এটা পাস করা হয়। যদিও আসলে এটার সত্যতা বা এটার কার্যকারিতা নাই বললেই চলে বর্তমান প্রেক্ষাপটে। কারণ সংবিধানের আমাদের 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাক স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতার কথা বলা আছে, কথা বলার স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু আদৌ আমরা সেরকম কোনো স্বাধীনতা পাই না। আর আমাদের তথ্য অধিকার আইন করার মানে হচ্ছে যে এইখানে আমাদের যে ইনফরমেশনগুলো থাকার কথা, আমাদের যে তথ্যগুলো, আমাদের যে সিকিউরিটিগুলো আছে সেগুলোকে ফুলফিল হয় কিনা সেই ব্যাপারে কথা বলা, বা এগুলো নিয়ে কথা বলা, অথবা আমাদের এই রাইটসগুলো আমরা ফুলফিল পাচ্ছি কিনা এটা নিয়ে কথা বলা। কিন্তু আদৌ কি আমরা আমাদের তথ্য অধিকার পাচ্ছি কিনা এটা হচ্ছে দেখার বিষয়। সো এই হিসেবে তারপর আমাদের পড়তে হবে যেহেতু, সুতরাং ওই হিসেবে বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 সালে পাশ করা হয়। 2010 সাল থেকে এর এক্সিকিউশন শুরু হয়। সম্প্রতি IEEFA বাংলাদেশের প্রচলিত জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রকাশ করেছে। জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ অর্থাৎ যেটা আমরা বলে থাকি যে এটা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত এটা বলা হয়ে থাকে যে মোটামুটি কমন প্রাপ্ত জীবাশ্ম জ্বালানি, আমরা বায়ো থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের জীবাশ্ম থেকে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি এটার কথা বলা হয়েছে। যদিও বাংলাদেশ এই বিষয়গুলোতে কনসার্ন না। যেমন আমরা যদি বলি, আমরা গরুর যে গোবর বা গরুর যে গোবর আছে, এই গোবর থেকে আমরা মূলত কী করতে পারি? আমাদের কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায়। আমি দেখেছি গাজীপুর এলাকার
বেশ কিছু বাড়িতে, অর্থাৎ গাজীপুর এলাকা পুরোটাই মূলত এই গরুর গোবর থেকে তারা বিদ্যুৎ তৈরি করে, গ্যাস তৈরি করে বিশাল রকমের আয়োজন করে ফেলে। অর্থাৎ একটা বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই এগুলো তাদের আছে। সো বায়োপ্লান্ট বলতে যেটা বোঝানো হয়, এটা হচ্ছে বিদ্যুৎ তৈরির মধ্যে গ্যাসও কাজ করে, গ্যাসও সেখান থেকে আসে এবং বিদ্যুৎও ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখান থেকে তৈরি করা যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়েও আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সো এটা কতটুকু হবে, 1700 থেকে 334, অর্থাৎ 1700 থেকে 3400 মেগাওয়াটের কথা বলা হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? আমরা সবাই জানি আমাদের জাতীয় সঙ্গীত, তাই না? জাতীয় সঙ্গীত কত সালে গৃহীত হয়, এটা থেকে প্রশ্ন আসে। জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয় কত সালে? নির্বাচন করা হয় জাতীয় সঙ্গীত অর্থাৎ 3রা মার্চ, তাই না? 3রা মার্চ 1971 সাল। 3রা মার্চ 1971 সাল আমাদের প্রথম জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয় এবং প্রথম গাওয়া হয় 7ই মার্চ জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মোট চরণের সংখ্যা হচ্ছে কত? মোট চরণ হচ্ছে 25টি। মোট লাইন কতটি? 25টি। আর গাওয়া হয় কতটি? যে কোনো অনুষ্ঠানে গাওয়া হয় হচ্ছে 4 লাইন। কত লাইন? গাওয়া হয় 4 লাইন। আর এর রচয়িতার নাম কি? রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই জানি, শুধুমাত্র বাংলাদেশ না, ভারত এবং শ্রীলঙ্কারও তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মূলত 1905 সালে তিনি যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের সময় তিনি তার মনের আক্ষেপ এই জাতীয় সঙ্গীত নির্বাচন করেছিলেন। আর পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে জাতীয় সঙ্গীত কত চরণ গাওয়া হয়? 4 লাইন গাওয়া হয়ে থাকে। এছাড়াও এটার একজন ইংরেজি অনুবাদক আছে বাংলাদেশের, তিনি হচ্ছেন কে? সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। জাতীয় সঙ্গীত থেকে আরও বেশ কিছু তথ্য আপনারা নিতে পারেন, যেমন জাতীয় সঙ্গীত কত সালে গৃহীত হয়, এটা থেকে প্রশ্ন আসে। জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থের স্বরবিতান গীতবিতান থেকে মূলত এসেছে? জাতীয় সঙ্গীত প্রথম কত সালে প্রকাশিত হয়, এটা থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ জাতীয় সঙ্গীত সম্পর্কিত সব কিছু আপনি নিতে পারেন। আর জাতীয় সঙ্গীতের কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, এটাও পরীক্ষা আসে। জাতীয় সঙ্গীত অনুচ্ছেদ 4। কত? অনুচ্ছেদ 4 অনুযায়ী জাতীয় যা কিছু আছে সকল কিছু জাতীয় সংবিধানে আলোচনা করা হয়েছে। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারটাও অনুচ্ছেদ 4 অনুযায়ী আলোচনা করা হয়েছে। তাহলে জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের আর তেমন কোনো তথ্য নেই। আর এটা রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। আর হাসান হাফিজুর রহমান আরও বেশ কিছু তার কি আছে, কাঁদতে আসেনি ফাঁসি দাবি নিয়ে এসেছি, এরকম বেশ কিছু তথ্য আছে, তার কবিতা আছে। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? বিনিয়োগ প্রতিবেদন, মনে করবেন যে এখানে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বাণিজ্য নিয়ে কাজ করে, সে কিন্তু বিনিয়োগ নিয়ে কাজ করে না। মিগা, এটা বাণিজ্য নিয়ে কাজ করে। মিগা থেকে শুরু করে আমাদের যদি মাল্টিলিটারাল যে আমরা বলে থাকি ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি যেটা বলা হয়ে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক কখনোই এটা প্রকাশ করে না। সুতরাং একটা মাত্র সংগঠন হচ্ছে কেটে, ইউনাইটেড নেশনস, UNCTAD, অর্থাৎ বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন নিয়ে প্রকাশ করে থাকে UNCTAD। তারপর আসেন D9 কোন ফসলের একটি জাতের নাম? এটা D9 বলতে এখানে আম, পেয়ারা, পেঁপে, লিচু 4টা অপশন দেওয়া আছে, কিন্তু বাস্তবে এখানে 4টা অপশনের মধ্যে একটা তো কোনো উত্তর নেই। অর্থাৎ D9 মূলত উত্তর নেই একটাও। D9 হচ্ছে উন্নত জাতের পাটের নাম। কিসের নাম? উন্নত জাতের পাটের নাম। তাহলে এখানে উত্তর নেই, একটাও এখানে কি নেই? উত্তর নেই, অর্থাৎ উত্তর নেই এখানে। সো D9 হচ্ছে উন্নত জাতের একটা পাটের নাম। এখানে একটা জিনিস মনে রাখবেন যে যখন কোনো প্রশ্নের কোনো উত্তর থাকবে না, যদি আপনি শিওর হন যে না এটার কোনো উত্তরে নাই, তাহলে এটা উত্তর করে আপনি আসবেন না। আমরা একটা জিনিস সচরাচর ভুল করে ফেলি, যে উত্তর না থাকলেও চেষ্টা করি অমনি একটা উত্তর বসায় দেওয়ার জন্য, এতে করে মার্ক কাটা যায়। আপনি যদি উত্তর না থাকে তাহলে এটাকে উত্তর না করলে আপনার সেখানে মার্ক যোগ হবে, অর্থাৎ সেটা তো তাদের ভুল। এজন্য অটোমেটিক সেখানে কি করে, মার্ক দিয়ে দেয়। এবং এটা হচ্ছে কোশ্চেন ফাঁদ, প্রশ্ন ফাঁদ বা ট্রাপ, কোশ্চেন ট্রাপ বলা হয় এটাকে। এই প্রশ্ন ফাঁদের কারণে যেটা হয়, আপনাকে অটোমেটিক কী করা হয়, মার্ক দিয়ে দেওয়া হয়, যারা জানে ভালো করে যে না এনাকে এর তো এখানে দোষ নাই, মার্কটা তো আমার, তাই না? এজন্য এটাকে প্রশ্ন ফাঁদ বলে। সো যখন দেখবেন 4টার মধ্যে একটা তো কোনো উত্তর নাই, তখন চোখ বন্ধ করে বুঝে নেবেন এটা হচ্ছে কোশ্চেন ফাঁদ, উত্তর না করে আসবেন, এটাতে আপনি একটা নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে? সো আগামীকালকের পরীক্ষা উপলক্ষে আমি মূলত আজকে একটু টেনে যাচ্ছি প্রশ্নগুলো। IDRA কি? অভ্যন্তরীণ গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষ, বিমানন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষ, আন্তর্জাতিক তথ্য নিয়ন্ত্রণ। এটা কিন্তু IDRA বা IDAও, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও আছে, কিন্তু IDRA এটা আপনাকে মনে রাখতে হবে। IDRA মানে কি? হ্যাঁ, IDRA যদি এখানে দেখেন আপনারা, বিমান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এমনিতেই অলরেডি আপনি এটা পেয়ে যাবেন।
যেমন আমরা যদি বলি আইডিআরএ, এটা হচ্ছে আইডিআরএ যেটা বলা হচ্ছে ইন্স্যুরেন্স, হ্যাঁ ইন্স্যুরেন্স, প্রথমত হচ্ছে ইন্স্যুরেন্স, ডি হচ্ছে কি ডেভেলপমেন্ট, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, রেগুলেটরি অথরিটি, ঠিক আছে। সো এটা হচ্ছে আইডিআর এর পূর্ণরূপ। তাহলে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, এটাকে তাহলে আমরা যদি ধরে নেই কোনটা হতে পারে ইন্স্যুরেন্স সম্পর্কিত, এখানে শুধু একটা তথ্য আছে। দেখেন আপনারা সচরাচর যেটা করতেন এটা বাদ দিয়ে অন্য তিনটাকে নিয়ে চিন্তা করতেন, বাট উত্তর কিন্তু হয়েছে এইটাই। সো এর উত্তর হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। যেহেতু বেসিক সম্পর্কিত প্রশ্ন কুটির শিল্প, এই জন্য কুটির শিল্পের সাথে বীমার ব্যাপারটা সম্পর্কিত, তাই তারা চেষ্টা করে যে এই কুটির শিল্প সম্পর্কিত বেসিক সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এগুলো যদি আপনি না পড়েন এখন তো তাহলে কিন্তু উত্তর করতে পারবেন না। সো এটা মনে রাখবেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বলা হয়ে থাকে আইডিআরএ। আশা করি আপনারা ক্লিয়ার। এবার পরের প্রশ্নে আসি আমরা। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমরা সংবিধানে আসি, সংবিধানের ক্ষেত্রেও আপনাকে তাহলে ধরে নিতে হবে সংবিধানের বৈদেশিক নীতি। দেখেন ভালো করে খেয়াল করেন, ব্যবসা বাণিজ্য বৈদেশিক নীতি এগুলো থেকেই সর্বোচ্চ রকমের প্রশ্ন আপনাদের। ব্যবসা বাণিজ্য বৈদেশিক নীতি এগুলো থেকে সর্বোচ্চ রকম প্রশ্ন। আরেকটা ব্যাপারে টাচ দিচ্ছি, ইকোনমিক্স থেকে প্রশ্ন পাবেন আপনারা কমন। ইকোনমিক্স থেকে গতবার 10টা প্রশ্ন আসছিল আপনাদের, অর্থনীতি, শুধু অর্থনীতি থেকেই 10টা প্রশ্ন আসছিল। সো অর্থনীতির পার্টটা ছেড়ে যাবেন না। ইকোনমিক্যালি পার্ট যেগুলো আছে, যেমন আমার বিশ্ব, আজকের বিশ্ব বা যে কোনো জিকের বই থেকে আপনারা অর্থনীতি পার্টটা, ব্যাংক, বীমা এবং অর্থনীতি পাঠটা সেরকম করে মনোযোগ দিয়ে পড়ে যাবেন। যারাই পরীক্ষা দেন না কেন সবার জন্য একটু উপকার হবে। আমি বলে দিচ্ছি, সেখান থেকে 10 থেকে 12টা প্রশ্ন কমন পাবেন। যদি প্রশ্ন কমন পান তাহলে লাইভ দেখার পরে এসে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট করবেন যে স্যার কমন পেয়েছি, ঠিক আছে, আমি দেখতে চাই। সো অর্থনীতি থেকে প্রশ্ন দেয়, এটা মাথায় রাখবেন, অর্থনীতি যেন কোনোভাবে ভুলভাল না হয়, এই জিনিসটা যেন ঠিক থাকেন। অর্থাৎ কোন অনুচ্ছেদ অনুযায়ী বৈদেশিক নীতির কথা বলা আছে, এটা হচ্ছে অনুচ্ছেদ 25। কত অনুচ্ছেদ? অনুচ্ছেদ 25 অনুযায়ী বৈদেশিক নীতির কথা বলা আছে। আর সংবিধানের যদি আমরা দেখি আর বেশ কিছু তথ্য আমরা এখানে নিতে পারি, যেমন এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু পড়ে নেই। মৌলিক অধিকারের ক্ষেত্রে যদি দেখি সংবিধানের মোট প্রস্তাবনা কতটি, সংবিধানের যেহেতু আছে প্রস্তাবনা হচ্ছে মোট 1টি, তাই না? সংবিধানের প্রস্তাবনা 1টি। সংবিধানের মূল নীতি কতটি? মূল নীতি হচ্ছে সংবিধানের 4টি। সংবিধানের সংশোধনী কতটি? সংশোধনী থেকে প্রশ্ন আসতে পারে, সংশোধনী হচ্ছে 17টি। এরপর সংবিধানের ভাগ কতটি? ভাগ হচ্ছে 11টি। সংবিধানের অনুচ্ছেদ কতটি? অনুচ্ছেদ হচ্ছে 153টি। সো একটা জিনিস এখানে মনে রাখবেন, যেহেতু বেসিকের প্রশ্ন হয়, শুধু একটা জিনিস মনে রাখবেন, সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, এটা পরীক্ষায় দিয়ে দিতে পারে সিএজি সম্পর্কে, এবং টাকার পয়সা সংক্রান্ত। এই জন্য একটু এক্সট্রা করে লিখে দিলাম, সিএজি সম্পর্কে দেওয়া আছে সংবিধানের 127 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অর্থাৎ আর বাকিগুলো প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, সংশোধনী 17টি, ভাগ 11টি, অনুচ্ছেদ হচ্ছে 153টি। এই তথ্যগুলো একটু পড়ে যাবেন। মোট কথা সংবিধান থেকে পড়ে যাবেন, একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, যে কোনোভাবে সংবিধান থেকে একটা প্রশ্ন আসবে, মুক্তিযোদ্ধা থেকেও আসবে। আমরা যদি সামনের সময় পাই তাহলে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আন্তর্জাতিক রাজনীতিতে মডিউস ভিভেন্দি বলতে কি বোঝায়? যুদ্ধের শেষ, অস্থায়ী চুক্তি, শরণার্থী শিবির, স্বার্থ হাসিল। এটা কি? মোডাস ভিভেন্দি বলতে কি বোঝানো হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে অস্থায়ী চুক্তি। যেমন আমরা যদি বলি যে সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে অস্থায়ী চুক্তি কিন্তু হচ্ছে, এবং এখানে ইরান এবং আমেরিকার মধ্যে অস্থায়ী চুক্তিতে তারা 14টা কি বলেছে, শর্ত দিয়েছে, যেখানে আমেরিকা এবং ইরান সম্মত হয়েছে। এই 14টা শর্ত যদি ফুলফিল হয় তাহলে একটা অস্থায়ী চুক্তিতে তারা যাবে, তারপর আস্তে আস্তে স্থায়ী চুক্তিতে যাবে। এটা একবারে আন্তর্জাতিক নিয়মের মধ্যেই পড়ে। আগে যে কোনো চুক্তি করতে গেলে আগে অস্থায়ী হবে, তারপর সেটা স্থায়ীতে রূপ নেবে। সো এটা হচ্ছে অস্থায়ী একটা চুক্তি, এটা হচ্ছে মডিউস ভিভেন্দি বলতে বোঝানো হয়। এটা হচ্ছে ক্লিপ্টোক্রেসি বলতে কি বোঝানো হয়? ক্লিপ্টোক্রেসি বলতে কি বোঝানো হয়? ধনিক গোষ্ঠীর শাসন, অদক্ষ লোকের শাসন, দুর্নীতিগ্রস্ত সরকার, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ। ক্লিপ্টোক্রেসি বলতে কি বোঝানো হচ্ছে? দুর্নীতিগ্রস্ত
সরকার। কি বোঝায়? দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্রিপ্টোক্রেসি বলা হয়ে থাকে। এর কোনো ওরকম মানে বিশ্লেষণে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে। আপনাদের এগুলো এক কথা উত্তরের মধ্যে থেকে থাকে, অনেক সময় দেখা যায় কি যেগুলো থেকে আবিধানিক পারিভাষিক শব্দের মধ্যেও এসে থাকে। সো এরকম করে বোঝানোর এখানে কিছু নেই। মধ্যপ্রাচ্যের কোন দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র 2016 সালের পর নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে? এটা 2016 সালের পরের প্রশ্ন এবং 2023 সালে হয়তোবা সাম্প্রতিক প্রশ্নের মধ্যে ছিল, কিন্তু তারপরে এখন পর্যন্ত ওই দুই দেশ কি হয়েছে, কূটনীতিকভাবে এখনও সম্পর্ক বিল্ড আপ করেছে। সম্প্রতি আমরা দেখলাম ইরানের সাথে যুদ্ধ হয়ে গেছে সেই দেশের। সৌদি আরব এবং কুয়েত কূটনীতিকভাবে সম্পর্ক স্থাপন করেছে, বাট রিয়েলিটি কি, যদিও দুই দেশ এটা আসলে সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু স্বার্থের দ্বন্দ্বে, স্বাভাবিক কোনো দ্বন্দ্ব হলেই তারা আবার উল্টে যায়। তারপরে যেহেতু এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি, সো মনে রাখবেন এটা এখন পর্যন্ত চলমান। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, সম্প্রতি সৌদি আরবের সাথে কোন দেশের, সৌদি আরবের সাথে পাকিস্তানের কি হয়েছে, পাকিস্তানের মৈত্রী চুক্তি হয়েছে। সো এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মৈত্রী চুক্তি হয়েছে। এই চুক্তির বলে সৌদি আরব যদি কোনোভাবে কোনো কিছুতে অ্যাফেক্টেড হয়, তাহলে সেখানে পাকিস্তান সরাসরি তাকে সামরিক থেকে শুরু করে অন্যান্য যত সকল হেল্প দরকার হয় সেগুলোও করবে। সো এটা হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছে এই চুক্তি। তার আগেই মূলত কাতার এবং কুয়েত এবং সৌদি আরবের মধ্যে এটা হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অল্প কিছু প্রশ্ন নিয়ে এসেছিলাম, আপনাদের পরীক্ষা যেহেতু সন্নিকটে আর বেশি প্রশ্ন পড়ার এরকম সময় নেই, সুতরাং সামনে আবার আসবো আশা করি। আর বাকি প্রশ্নগুলো আপনাদের সাথে যতটুকু বলে দিলাম, একটু এই টপিকসগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন। আশা করি এখান থেকে দু একটা প্রশ্ন আপনার কমন পড়ে যেতে পারে। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।